ওই চল বস, পিছনে বস। আমি যাবো না। বাংলা ভাষা মাথায় ঢোকে না নাকি? বস। তোর ছোট বোনটা 9-এ পড়ে না? শাড়িকে তুলে নিয়ে আসবো নাকি? হ্যাঁ, চুলের মুঠি ধরে না টানতে টানতে নিয়ে আসবো, বুঝেছিস? চল বস, বস বলছি, বস। আরে দিলীপ, তোর ছেলে কোথায় রে? আর কোথায় যাবে? স্কুলে আছে। আরে আমি তো ওকে মোটরসাইকেলে যেতে দেখলাম কিছু লোকের সঙ্গে। অন্য কাউকে দেখেছিস? আরে তোর ছেলেই ছিল, গৌরব। স্কুলের পোশাক পরা ছিল, বাবুদের সাথে। দুটো মোটরসাইকেল ছিল, একটাতে দুটো লোকের মাঝখানে গৌরব ছিল, আর দ্বিতীয়টায় দুটো লোক ছিল। মনে হচ্ছিল ওকে কোথাও নিয়ে যাচ্ছে। শোন। হ্যাঁ, হাত মুখ ধুয়ে আগে খাবারটা তো খেয়ে নে। দাদাকে আসতে দাও, ওর সাথেই খাবো। আরতি, মেঘনা। আরে তোর বাবা এই সময়? হ্যাঁ, গৌরব কোথায়? গৌরব এখন তো সবে 12:30, ও তো একটাই আসে। দাদার এক্সট্রা ক্লাস আছে না বাবা, তো দাদা স্কুলেই থাকবে। বাদল ওকে বাবুদের সাথে ঘুরতে দেখেছে। ওদের মোটরসাইকেলে বসে কোথায় যেন যাচ্ছিল, তাও আধ ঘন্টা আগে। তোমাদেরকে কিছু বলেছে যে কোথায় যাচ্ছে? কিন্তু আমাকে তো কিছু বলে যায়নি। না বলে তো গৌরব কোথাও যায় না। আমাকেও কিছু বলেনি দাদা। এই দিলীপ, তোর ছেলে স্কুল ছুটির পরে শম্ভুর গ্যারেজে কাজ করে না? হ্যাঁ, চল ওখানে একবার খোঁজ করি। শম্ভু, গৌরব এসেছিল? ও তো 1:30টার সময় আসে, এখন স্কুলে আছে হয়তো। বাদল ওকে বড় বাবুদের সাথে ঘুরতে দেখেছে, জবরদস্তি ওকে ধরে নিয়ে গেছে। তুই কি দেখেছিস গৌরবকে? না, আমি তো দেখিনি। স্কুলে গিয়ে দেখো। দাদা, আমার ছেলে গৌরবকে দেখেছেন আপনি? ও গেছে এখান থেকে। এখানে 300-400 বাচ্চা পড়তে আসে, আমি সকলের নাম জানি না। একবার জেনে নিয়ে বলুন না। গৌরব 11 ক্লাসে পড়ে, এখনো বেরোলো নাকি সকালেই ওকে কেউ এখান থেকে নিয়ে গেছে? দেখো, স্কুল ছুটি হয়ে গেছে, এখন কিছু এক্সট্রা ক্লাস হচ্ছে, আর আজ তো কাউকে নিয়ে যেতে দেখিনি। আপনি একটু ভেতরে গিয়ে দেখুন না যে ওইখানে আছে না নেই। আমি গেট ছেড়ে যেতে পারবো না। তুমি খোঁজ নিতে চাও তো যাও, কিন্তু প্রিন্সিপাল সাহেবের পারমিশন লাগবে। নমস্কার। তোমরা কারা? আমার ছেলে গৌরব এখানে পড়ে। গৌরব কোন ক্লাসে? স্যার 11 ক্লাসে। গত বছর 10 ক্লাসের পরীক্ষায় ও প্রথম হয়েছিল স্যার, আর পুরো জেলার মধ্যে 5। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি? আমি খবর পেলাম যে আজ ওকে কেউ মোটরসাইকেলে করে নিয়ে গেছে এখান থেকে। দেখো, স্কুল ছুটি হয়ে গেছে, এক্সট্রা ক্লাসও শেষ হয়ে গেছে। তোমরা বাইরে গিয়ে দেখো, কোথাও গেছে হয়তো। ওই বাদল বলল যে কিছু লোক নাকি ওকে। দেখো, স্কুল টাইমে স্কুল কম্পাউন্ডের মধ্যে যদি কিছু হয় তার দায়িত্ব আমরা নিতে পারি, কিন্তু স্কুলের বাইরে যদি কিছু হয় সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আর কিছু? নমস্কার। নমস্কার। এই শোন। হ্যাঁ, এই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করব। দেখে তো ভালো পরিবারের মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু কিন্তু যা, তুই গিয়ে জিজ্ঞেস কর। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা।
আমি গৌরবের বাবা। আপনারা ওকে চেনেন কি? হ্যাঁ কাকা। কি চাই আপনার? গৌরব আজকে স্কুল ছেড়ে দিয়ে কারোর সাথে কি বেরিয়েছে? সেটা আপনি গৌরবকে জিজ্ঞেস করুন, আমরা কি করে জানবো? একই তো আমরা ক্লাস 10-এর ছাত্রী, আরো 11-এর। আর দ্বিতীয় কথা, ও নিজের ক্লাসের ছেলেদের সাথেই মেশে। চল প্রাচী। কি হয়েছে? কিছু জানতে পারলে? 1:30 বেজে গেছে। স্কুলে কেউ কিছু বলতে পারলো না। না দেখেছে ওকে কোথাও যেতে, না দেখেছে কেউ ওকে জোর করে নিয়ে গেছে। আরে বাদল, ওই বড় বাবু মানে কারা রে? দিলীপ, আমি তো ছেলেকে শুধু দেখছিলাম, মনে হচ্ছিল যেন জোর করে মোটর সাইকেলে তুলে নিয়েছে। ওকে দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়েছে। কারা ছিল ওই বড় বাবুরা? কোথায় নিয়ে গেছে আমার ছেলেকে ওরা? আমি বললাম তো আমি জানি না। আরে বাবু লোকই হয়, এটা বুঝতে কি অসুবিধা হচ্ছে? একশো 128, 129, 130, 131, 132, 133, আরো জলদি, 134, 135, 136, এই ওঠ। এই ওঠ, দাঁড়া বলছি। ক্ষমা চা বলছি। সরি। কি বললি তুই? সরি? ইংরেজি কব চাচ্ছিস তুই? আমাদের জাতের স্কুলে বিনা পয়সায় লেখাপড়া করছিস, আর ছোট জাত আমাদেরই ইংরেজি কব চাচ্ছিস? মামা, এই তো বেশি ইংরেজিতে কথা বলে এই বেশি ভাগ দেখায়, যে কারণে এই তো পুরো গেমটা খেললো। বাবা, এই শালা তো দেখছি বড় বার বেড়েছে। আমাদের এঁটো খেয়ে আমাদের সঙ্গেই পাঙ্গা লড়ছিস। পায়ের জুতো এরা সারা সব পায়ের নিচেই কুচলে মেরে ফেলা উচিত। এরা তো একটাই ভাষা বোঝে। বেশি কথা বলিস, ইংলিশে কথা বলিস। শোন, দড়ি নিয়ে। হ্যাঁ দাদা, আনছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও প্লিজ, আমাকে যেতে দাও। আমি কি ভুল করেছি? আসলে 17 বছরের গৌরব অনেক কিছুই ঠিক করেছিল। সে তার গরিব আর শ্রমজীবী মা বাবার পরিশ্রমের মূল্য দিতে চেয়েছিল, তাদের আশাগুলো পূরণ করতে চেয়েছিল। কিন্তু গ্রামের ক্ষমতাশালী রঙ্গনাথের কি গৌরবের এই সাফল্য দেখে হিংসা হচ্ছিল, যা তার পারম্পরিক অহংকারকে নাড়িয়ে দিয়েছিল, নাকি অন্য কোনো কারণ ছিল যা রঙ্গনাথকে ব্যথা দিয়েছিল? সারা গ্রামের যেন মুখ বন্ধ হয়ে গেছে, একটা লোক মুখ খুলতে রাজি নয়। ওই শয়তানের নাম হলো রঙ্গনাথ। কি? হ্যাঁ, আমার বোন মায়ের মেয়ে শ্রাবন্তী ক্লাস 8-এ পড়ে। বলছিল তোর ছেলে গৌরব আর রঙ্গনাথের মেয়ে ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে স্কুলে। কি রে মেয়ে, কি বলছে ও? আমি কিছু জানি না বাবা, লোকে তো যা খুশি বলে। মা, তুমি বলো না বাবাকে। আরে কে আমাকে কিছু বলবে কি? আমার মনে হয়েছিল যে ও কথা বলেছে, হয়তো সবকিছু ঠিক হয়ে গেছে। আজকে স্কুল থেকে আসতে দেরি কেন হয়েছে? আরে কিছু হয়নি মা, আমার ইংরেজি খুব ভালো তো, তাই আমার টিচার বললো যে আমি যেন ক্লাস 10 একটু হেল্প করে দিই। আরে বাহ, তোর স্কুলের টিচার তোকে পড়াতে বলেছে? পড়ানো মানে স্কুলের টিচারের মতন পড়ানো নয়। আমাদের স্কুলে যে পিছনের ঘরটা আছে না, ওখানে 2-4 জন করে স্টুডেন্ট এসে আমাকে প্রশ্ন করে, আমি ওদের হেল্প করে দিই। ওদেরই মধ্যে একজন প্রাচী। প্রাচী? হ্যাঁ, প্রাচী। Where the mind is without fear and the head is held high, where the knowledge is free and the world has not been broken into fragments by the narrow domestic walls. হ্যাঁ তো প্রাচী, বলুন
যেটাই আমাদের মনে বা হৃদয়ের মধ্যে আছে ওটা বলে দেওয়া উচিত। ওটা নিয়ে নার্ভাস হওয়া উচিত নয়। ঠিক তো? সন্ধ্যা, নীলরতন, রবি, এরকমই কি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর? ওনা সব কিছু জানে, তবুও আসে আমার বিশেষ টিউশন নিতে। ও শুধু পড়তে আসে না তোর কাছে আসে? প্রাচীকে তুই পছন্দ করিস তাই না? মা, 3 মাস ধরে না আমাদের বন্ধুত্ব খুব দ্রুত এগোচ্ছে। ভয় পায় নাও কাউকে, বেপরোয়া খুব। আমরা বিয়ে করব ভেবেছি। তোদের বন্ধুত্ব বোধহয় একটু বেশি তাড়াতাড়ি এগোচ্ছে। বড় হয়ে পাইলট হব, তাও আবার ফাইটার প্লেনের। যাই করব না তা একদম ফাস্ট করব। মা, তুমি না প্রাচীকে খুব পছন্দ করবে, বাবাও। ওর বাবা কোথায় কাজ করে? আরে মা, ওর বাবা না কোথাও কাজ করে না, ওর বাবা রঙ্গনাথ। তুই পাগল হয়ে গেছিস? নাও এবার তুমি শুরু করে দাও যে ওরা খুব বড় লোক, খুব উঁচু জাতের, আমরা ছোট লোক, গরিব, ওদের সমান হতে পারবো না। কেউ জেনে শুনে আগুনে হাত দেয় নাকি? এটা না 2014, জাত পাতের বিভেদ আর কেউ মানে না। শোন, অনেক চেঁচাচ্ছে রে ও, বাইরে আওয়াজ পৌঁছবে, বন্ধ করো আওয়াজ। এই ছেলে শোন, যতই পড়াশোনা শিখে ভদ্র হওয়ার চেষ্টা করিস, তোরা ছোট লোকই থাকবি, বুঝলি? বুঝলি বুঝলি বুঝলি? মামা, এবার আমি ধর, সেখানে কেমন করে জাতের ইজ্জত রাখতে হয়। আরে আরতি, তুমি আমাকে কেন আগে এসব বলনি? প্রয়োজন হলে আমি ওকে 2 থাপ্পড় মেরে বুঝিয়ে দিতাম। আমি ওকে বুঝিয়েছিলাম, দিব্যি করে বলছি, আমি ওকে বুঝিয়েছিলাম। দেখ গৌরব, ওরা না নিজের জাতের মধ্যেও কোনো বিশেষ কাউকে নিজেদের মেয়ে দেয়। আমাদের তো ওরা মানুষও মনে করে না। আমি চাই না ওদের সমাজ, আর আমি না কারো থেকে কম না। আর মা, আমার ভেতরের প্রতিভা আমাকে বলে যে আমি কারোর থেকে কম নই। আর তুমি আমাকে প্রাচীর থেকে আলাদা হতে বলো না, এটা হতে পারে না। একটা কথা মনে রাখ, তুই বড় হওয়ার স্বপ্ন দেখেছিস, আমরাও দেখেছি, আর ওই স্বপ্ন নিশ্চয়ই সত্যি হবে, কিন্তু এখনো সেই স্বপ্ন পূরণ হয়নি। তুমি বলতে কি চাইছো? এটাই যে বাবা, দেখ, তুই প্রাচীকে পছন্দ করিস, প্রাচীও তোকে পছন্দ করে। তোদের এই যে পছন্দটা না, এখন কাউকে বলিস না, যতক্ষণ না তোর স্বপ্ন পূরণ হয়, বড় না হোস। দেখ, আমি একদম আলাদা হতে বলছি না, আলাদা হতে বলছি না, শুধু কিছু বছরের জন্য দূরে থাক। তার মানে ভয় ভয় দেখা করব, লুকিয়ে লুকিয়ে, চোরের মতন? দেখাই করবি না, শুধু অপেক্ষা করবি সঠিক সময় আসার জন্য, আর কিছু করে দেখাবার জন্য। ওই দিন তো কোনো উত্তর দেয়নি, তারপর কিছুদিন পর এলো, আর ও নিজেই আমাকে বলল, এই নে বাবা। মা বসো না। খুব ক্লান্ত হয়ে যাস তাই না? সকালে স্কুল, তারপর শম্ভু দাদার দোকানে কাজ করতে যাওয়া, আর তারপর বেশি রাত করে পড়াশুনো। আমি তোমাদের ছেলে, পরিশ্রম আমার রক্তে বইছে। আরে হ্যাঁ, এটা না শম্ভু কাকা দিয়েছে আমার প্রথম মাইনে। কিন্তু এইটা আমি এখন খরচা করব না। তোর বিয়ে যখন হবে তখন তোর বউয়ের হাতে দেব। সেটা হবে 15ই আগস্ট, 15ই আগস্ট 2020, স্বাধীনতার দিন। দিনও ঠিক করে নিয়েছিস? এই 2014 আমি 11-এ, তারপর 2012 আমি 12-এ, তারপর 3 বছর এনডিএতে ট্রেনিং, মানে 16, 17, 18, তারপর 2 বছর এয়ারফোর্স একাডেমিতে ট্রেনিং,
তারপর কমিশন, আর 2020-তে হবে বিয়ে। তোর সব ইচ্ছা পূরণ হবে, নিশ্চয়ই হবে। আমি আজকে প্রাচীর সঙ্গে কথা বলেছিলাম, তোমার কথাটা। আমি জাতটাত মানি না। আমিও মানি না প্রাচী, কিন্তু আমার না মানাতে তোমাদের বাড়ির লোক আমাদের বিয়েটা তো মেনে নেবে না, তাই না? না মানলে না মানবে, আর দেখবে একদিন না একদিন ঠিক মেনে নেবে। কিন্তু প্রাচী, আমাদের স্টোরির ব্যাপারে যদি তোমার বাড়ির লোক জানতে পারে না, তাহলে আমার দুটো পা কেটে নেবে কিন্তু। আর আমি না উঠতে চাই আকাশে। গৌরব, তুমি বলতে কি চাও খুলে বলো। তোমার আমার জন্য অপেক্ষা করার ক্ষমতা আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, তো যতদিন না আমি এয়ারফোর্স পাইলট হচ্ছি, আমাদের ভালোবাসা আমরা লুকিয়ে রাখবো। শুধু না গুড ফ্রেন্ড হিসেবেই দেখা করব, আর কাউকে সন্দেহ করার সুযোগই দেব না, আর লুকিয়ে না কখনো দেখা করব না। ঠিক আছে? ঠিক আছে রাজি। 6 বছরই তো, এমন কিছু নয়। করতে পারবি তোরা দুজন? করতেই হবে মা। আর এমনিতেও তুমি তোমাকে সবসময় বলেছ না যে সবুরে মেওয়া ফলে। শালা কি কি করেছিস তুই আমার বোনের সাথে? কি করেছিস বল না। কিছু করিনি, জোর করছি, পাপ পড়ছি। আচ্ছা, কিন্তু তোর হাত আর পা দুটো তো বাধা আছে, কিভাবে ক্ষমা চাইবি? আমি হলপ করে বলতে পারি, আমার ছেলে শর্ত ভাঙতে পারে না। বোধহয় মেয়েটাই দুর্বল হয়ে গেছে, জানি না কি হয়েছে। চল তাড়াতাড়ি চল, শম্ভুর কাছে চল। শম্ভু রঙ্গনাথের শালাকে চেনে। মা, কি করবে ওরা দাদার সাথে? জানি না। তো 6 বছর বাদে ফৌজি অফিসার হয়ে তুই আমার বাড়িতে এসে আমার মেয়েকে বিয়ে করতে চাইবি? তুই কি ভেবেছিস ফৌজির পোশাক পরে এলে তুই যাতে উঠে আমাদের সমান হয়ে যাবি? এবার দেখ আমি কি করতে পারি। হ্যাঁ স্যার। তেল গরম করে নিয়ে আয়। এক্ষুনি আনছি। আগেই বুঝেছিলাম যে ওর কোনো মেয়ের সাথে চক্কর চলছে। ধরে নে। না কাকা, আমি পরে কথা বলে নেব। আরে ধরে নে। হ্যালো, আমি না এখন গ্যারেজে আছি, পরে কথা বলছি। ওকে বাই। কোনো মেয়ে গার্লফ্রেন্ড? আর যদি আমি জানতাম না যে ও রঙ্গনাথের মেয়ের সাথে ঘুরছে, তাহলে ওকে বোঝাতাম না। দিব্যি বলছি, ওকে কাছ থেকে সোজা বার করে দিতাম। ঘোরাঘুরি করে না, একই স্কুলে পড়ে তো, কিছু কথাবার্তা হয়তো বলে, বন্ধুত্ব আছে। বন্ধুত্ব? কথা বড় লোকেদের সঙ্গে? আরে আমাদের বাবাদের সময় পর্যন্ত যদি আমাদের ছায়াও ওদের গায়ে লাগতো না, তাহলে ওরা চান করে নিত। তো এই বাচ্চাগুলো কি এসব কথা বোঝে নাকি? শম্ভু, ওই রঙ্গনাথের শালা দীপঙ্কর, ওকে চিনিস তুই? না 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 না, দেখ আমি এইসব ঝামেলার মধ্যে একেবারেই পড়তে চাই না। আরে যদি রঙ্গনাথের সাথে ঝামেলা করি না, এই গ্রামে নয় দুনিয়াতেই থাকা মুশকিল হয়ে যাবে। তুই ফোন করলে ওকে? আমি কথা বলছি, ও যা বলবে আমি তাই করবো। গা ছেড়ে দিতে বললে আমি গা ছেড়ে দেবো। আমাকে আমাকে বাঁচা ভাই, আমি হাত জোর করছি, পায়ে পড়ছি। হ্যাঁ বল শম্ভু। নমস্কার দাদা। কি দরকার? দাদা, আমার কাছে একটা ছেলে কাজ করে, গৌরব। কেউ বলছিল যে ও তোমার কাছে আছে। খুব ভালোবাসা জেগেছে দেখছি আজ ওর উপর। না 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 না, ভালোবাসাটা সে নয়। আমার কাছে কাজ করে তো টাইমে আসা উচিত না ওর। 2 দিন ছাড়া ছাড়াই ও ফাঁকি মারে, তাই ভাবলাম আজ ওকে একটা শিক্ষা দিয়েই দিই। তার কোনো দরকার পড়বে না রে। তোর এই গৌরবের বাচ্চাকে এমন শিক্ষা দিয়েছি যে ভবিষ্যতে আর ওর কোনো শিক্ষারই প্রয়োজন পড়বে না, কোনোদিনও না। হ্যাঁ স্যার। তোরা শোন, এর হাত পায়ের বাঁধন খুলে দে, জামা কাপড় পরা, আর গাড়িটা বার কর। এইসব কি বললো দীপঙ্কর? তুই যা শুনেছিস ওটা আমিও শুনেছি, তাহলে আবার কেন জিজ্ঞেস করছিস? আরেকবার ফোন করলো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে তুই আমার জাতভাই হতে পারিস, গৌরব আমার সাগরেদ হতে পারে, কিন্তু সেগুলো নিজের জায়গায়, আর আমার প্রাণ আমার নিজের জায়গায়। তোকে ঝামেলা করতে হয়, তুই রঙ্গনাথের সাথে ঝামেলা কর, আমাকে ছেড়ে দে।
আরে না হলে অপেক্ষা কর, স্বীকার কর, কিন্তু এটুকু মনে রাখ, গৌরবের সঙ্গে যা হবে না তার সাথে কারোর কোনো লেনা দেনা নেই। একদিকে গৌরবের কাছের মানুষেরা তার জন্য কিছুই করতে পারছিল না, অন্যদিকে গৌরবের সঙ্গে হওয়া ঘোর অন্যায়ের কথা জেনেও সেই বিষয়ে না শোনা বা না দেখার ভান করছিল। আর তৃতীয় দিকে গৌরবের খুনিরা নিজেদের নৃশংসতার নিদর্শন রাখতে চলেছিল। পুরো গ্রামের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে, যে জাতির বিচার মানবে না সে এরকমই মৃত্যুর দরজায় পৌঁছে যাবে। তোদের এতটা সময় লাগছে কেন এই ছোট্ট কাজটা করতে? তাড়াতাড়ি কর। পুরো 2 ঘন্টা গৌরবের লাশ গাছে ঝুলে রইল, আর তারপর গিয়ে তার বাবা দিলীপ এই ভয়ঙ্কর ঘটনার খবর পেল। ইনি হচ্ছেন ছেলের বাবা দিলীপ। নমস্কার। কি বলেছে ইন্সপেক্টর? কি করে করল আমার ছেলে? প্রাথমিকভাবে তো সুইসাইডই মনে হচ্ছে। কিসের ওপর ভিত্তি করে? ক্লাস 11 সায়েন্সের স্টুডেন্ট, গ্রামের বাইরে ঝুলতে দেখা যায়। ক্লাস 10-এ নিজের স্কুলে ও ফার্স্ট হয়েছিল, আর সারা জেলার মধ্যে ও 5th হয়েছিল। সেটা 10ম শ্রেণীতে ছিল। 11 ক্লাসের এক্সাম দিয়েছে, হয়তো রেজাল্ট কি হবে তা আগেই বুঝতে পেরে গেছিল, প্রেশার নিতে পারেনি, আত্মহত্যা করেছে। নতুন নয়, এরকম ঘটনা তো ঘটেই। ওই ছেলেটি অন্যান্য ছেলেদের পড়াতো, তাই পড়ার ব্যাপারে কোনো অজুহাত দিয়ে সুইসাইড করাটা মানে কোনো সম্ভাবনাই নেই। আপনি এটা মার্ডারের কেস রেজিস্টার করুন। মিশ্রবাবু, আপনি উকিলও আবার সমাজসেবীও। আপনি হয়তো ওই পদ্মশ্রী বা পদ্মভূষণ যা আছে সেটা হাসিল করতে চাইছেন, অল দ্য বেস্ট। কিন্তু আমাকে বোঝাবেন না যে আমাকে কি কেস রেজিস্টার করতে হবে, ঠিক আছে? সম্পূর্ণ বডিতে আঘাতের চিহ্ন, রক্ত বেরোচ্ছে, তো আপনি সুইসাইড কি করে বলছেন? আপনি বডি দেখেছেন? আর আপনি দেখেও না দেখার ভান করছেন। তা পোস্টমর্টেম কবে করাচ্ছেন? ওই আসলে ওই স্বাস্থ্যকেন্দ্র খোলার অপেক্ষা, পোস্টমর্টেম হয়ে যাবে। স্বাস্থ্যকেন্দ্রে পোস্টমর্টেম কেন? শুধু এই কারণেই যে ছেলেটি বড় ঘরের কোনো ছেলে নয়? আমরা কিন্তু এসব কোনো বিভেদ মানি না, বলে দিচ্ছি। আজকের আগে আর কতগুলো পোস্টমর্টেম আপনি স্বাস্থ্যকেন্দ্রে করিয়েছেন ইন্সপেক্টর? যেখানে ডিস্ট্রিক্ট হসপিটাল এখান থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। যতক্ষণে আপনি স্বাস্থ্যকেন্দ্র খুলবেন, ডক্টর, ইকুইপমেন্ট, সম্ভবত বিদ্যুতের অপেক্ষা করবেন, ততক্ষণে হয়তো ডিস্ট্রিক্ট হসপিটালে পোস্টমর্টম হয়ে যাবে। স্যার, বাইরে ভিড় বেড়েই চলেছে, অন্য গ্রাম থেকে লোক চলে এসছে, আমাদের তাড়াতাড়ি পোস্টমর্টম করাতে হবে। বাইরে সামলাও। স্যার। কোনো লাভ হবে না, যেখানেই হোক পোস্টমর্টম, ডিস্ট্রিক্ট হসপিটাল হলেও।
আত্মহত্যাই প্রমাণিত হবে। ওহো, গলার দাগ তো পরিষ্কার দেখা যাচ্ছে। বেচারা গলায় দড়ি দিয়ে মারা গেল। ইন্সপেক্টর, গলায় দড়ির দাগটা তো আছে ঠিকই, কিন্তু মৃত্যু এতে হয়নি। তাহলে এটা সুইসাইড নয় ইন্সপেক্টর। কিভাবে? কেউ অ্যাক্সিডেন্টলিও নিজের গোপন অঙ্গে গরম তেল ঢালতে পারে না। কি? কেউ অ্যাক্সিডেন্টলি নিজের প্রাইভেট পার্টস গরম তেল দিয়ে পোড়ায় না। এর বডিতে যতগুলো দাগ দেখা যাচ্ছে প্রত্যেকটাই টর্চারের। যদি সুইসাইডই করবার হতো তাহলে নিজেকে কেন এত টর্চার করবে? অ্যাকচুয়ালি সাব ইন্সপেক্টর পোস্টমর্টমের কোনো দরকারই নেই। আপনাদের এতক্ষণে ক্রিমিনালকে ধরা উচিত ছিল। ওনারা শুধু এই ছেলেটাকেই নয়, মনুষ্যত্বকে খুন করেছে। স্যার, খবর পাওয়া গেছে যে রঙ্গনাথ বাবু এর মধ্যে ইনভলভ ছিলেন পার্সোনালি। ওনার মেয়ে আর এই ছেলেটার মধ্যে চক্কর চলছিল। স্যার স্যার স্যার, ছেলেটা যে মারা গেল তার কি এখনো কোনো খবর পাওয়া গেছে? স্যার কিছু বলুন। স্যার কে মেরেছে আপনি জানেন? স্যার কিছু বলুন। স্যার স্যার আপনি এখনো বলবেন এটা সুইসাইড? ঠিক আছে, সুইসাইড নয়, আমরা অ্যাক্সিডেন্টের কেস রেজিস্টার করছি। খুশি? খুশি? একটি বাচ্চার প্রাইভেট পার্টসে গরম তেল ঢেলে তাকে খুন করা হয়েছে, আর আপনি খুশির কথা বলছেন? খুশি তো আমার তখনই হবে যখন আপনি কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেবেন, যে এরপর কোনো মানুষ তার জাত এবং ক্ষমতার বল প্রয়োগের দ্বারা নৃশংসতাকে অধিকার না ভাবে। দেখুন, আমরা শুরু করছি অ্যাক্সিডেন্টাল ডেথ কেস। তারপর যদি মার্ডার মনে হয় তো মার্ডার দিয়ে কেস রেজিস্টার করব। ঠিক আছে, আমরা শুরু করব রাস্তা অবরোধ করা দিয়ে, এরপর পুরো জেলা স্তব্ধ করব। দেখুন, এভাবে ব্ল্যাকমেলিং করা ঠিক নয়। এতটা চামচিগিরিও করা উচিত নয় ইন্সপেক্টর। ঠিক আছে, এবার আমরা শুরু করি ইনভেস্টিগেশন করা। মার্ডারের ইনভেস্টিগেশন। আপনি আপনার লোকেদের বলুন বাড়ি যেতে, প্লিজ। এফআইআর দায়ের করো মার্ডারের, অজ্ঞাত লোকের বিরুদ্ধে। ওই অজ্ঞাত লোকগুলোকে আমরা সবাই চিনি, তবু আমি কিছু বলবো না। আপনি শুধু আপনার ডিউটি করুন, অপরাধীদের পাকড়াও করুন, তারপর আমরা লাশের শেষকৃত্য করব। ঠিক আছে? ইনভেস্টিগেটিং পুলিশ অফিসার মার্ডার কেস ফাইল করতে সংকোচ বোধ করছিল, যেখানে কোনো অন্ধ বোবা কালাও এটা বুঝতে পারে যে গৌরবকে খুন করা হয়েছে। এই সংকোচ, এই ভয় সেই শিকল যা আমাদের সিস্টেম আর পুরো দেশকে দুপা এগিয়ে যাওয়ার পর 4 পা পিছন দিকে টেনে আনে। জাতিবাদী হিংসা আমাদের স্কুলে, এসব কথা আপনাকে কে বলেছে স্যার? গৌরবের বাবা এফআইআর এ বয়ান দিয়েছে যে গৌরবকে জোর করে স্কুলের বাইরে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। একেবারেই নয় স্যার। তাহলে ঠিক কি হয়েছিল? স্যার অ্যাকচুয়ালি আমাদের স্কুলে 10, 11 আর 12 এর ক্লাস ম্যাক্সিমাম 10:30 অবধি হয়। এরপর কিছু স্টুডেন্ট বাড়ি চলে যায় আর কেউ এখানে থেকে যায়। এখানে যারা থেকে যায় তাদের মধ্যে কেউ লাইব্রেরিতে গিয়ে পড়ে, কেউ এক্সট্রা ক্লাস করে। কালকে সকালে কি হয়েছিল প্রিন্সিপাল স্যার? অ্যাজ ইউজুয়াল আমি গতকাল যখন রাউন্ডে ছিলাম দেখলাম গৌরব আর কিছু বন্ধুদের মধ্যে একটু ঝামেলা হচ্ছে। মারামারি হয়েছিল? হ্যাঁ, কিছু ওরকমই সম্ভবত। কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, কি ভাবিস তুই নিজেকে? নিজের সীমানায় বাইরে যাবি না, ঠিক আছে? কি হচ্ছে এখানে? কি হচ্ছে? হ্যাঁ দেখো, তোমরা সবাই সিনিয়র স্টুডেন্টস, এসব কি তোমাদের মানায়? আর যদি ঝামেলা করতেই হয় স্কুলের বাইরে, আউট, আইজা আউট। এসব আসলে ছেলেদের নিজেদের লেভেলের ঝামেলা, যেসব আমি আমার নিজের লেভেলে সলভ করে দিয়েছিলাম। আমি ওদের স্কুলের বাইরের রাস্তা দেখিয়েছিলাম। প্রিন্সিপাল মিথ্যে কথা বলছিল। এখন সে জানতো সেই দিন সকালে তার স্কুলে কি হয়েছিল। তোকে তো তেল বেড়েছে না তোর? মিলিন্দ, সুমিত, প্লিজ দাঁড়াও, মেরো না। থামা তো ওর উচিত ছিল। এই ছোট জাতির ছেলেটা আমাদের সাথে পাল্লা দেবে, শিক্ষা তো ওকে দিতেই হবে স্যার। যা শেখাতে হয় শেখাও, কিন্তু এখানে নয়, বাইরে গিয়ে। স্যার স্যার আমার কথা শুনুন স্যার। স্যার আপনি প্রিন্সিপাল স্যার, প্লিজ আমার হেল্প করুন স্যার। চল ইন্সপেক্টর সাহেব, ওরা শুধুমাত্র এই স্কুলেরই মালিক নয়, পুরো এই এলাকারই মালিক ওরা। আমি কি সেটা জানি না নাকি যে কে মালিক আর কে নয়? সরকার তো যখন তখন পাল্টাবে, কিন্তু এই জাত, এটা কখনো যাবে না। আমি আপনি সবাই তো একই জাতির, তাই না? আর ওরা তো... আপনি মা বাপ স্যার, আপনার কাছে কি লুকুবো? আমার সামনেই ছেলেটাকে টেনে নিয়ে গেছে।
যদি আমি কোনোভাবে মুখ খুলি তাহলে তো আমার চাকরি যাবেই, আমার জীবনও চলে যেতে পারে। আরে দুধ ভাত নাকি, যখন যাকে চাইবে এসে মেরে দেবে? তুই ভাবস না, বিন্দাস বল কারা ছিল ওরা। স্যার এর মধ্যে আমাকে জড়াবেন না, আমি আপনার পায়ে ধরছি। কি করছিস কি, পাগল নাকি? যা নিজে ডিউটি কর, দরকার পড়লে ডেকে পাঠাবো। যা চলো। গৌরবের কারোর সঙ্গে কোনো শত্রুতা কিছু দেখেছেন বা কিছু শুনেছেন? গান্ধীজি 3টে বান্ধব ছিল না, ওই 3জনই আমার ভেতর। কিন্তু তা সত্ত্বেও খারাপ হয়েছে, খারাপ দেখা হয়েছে, খারাপ বলা হয়েছে, খারাপ শোনা হয়েছে। দেখো তুমি আমি আমরা সবাই এটা জানি যে গৌরবকে হত্যা করা হয়েছে, তাও ভয়ানকভাবে। তুমি এটাও জানো যে হত্যা কে করেছে। সাহেব নাম তো আপনিও নিচ্ছেন না, আর বড় সাহেব তো কিছুই বলছেন না, তাই তুমিও কিছু বলবে না? যদি বলি তাহলে সাজা পাবো, আপনাদের আদালতে না হলেও সাহেব বড় লোকেদের আদালতে। আর যে কাজটা করতে গেলে সাজা পেতে হয় সেটাকে তো পাপ বলে না সাহেব। যাওয়া যাক। স্যার ছেলেটা ফৌজি হতে চেয়েছিল। তোমার কি মনে হয় ফৌজি হওয়ার পরেও যদি সব কাণ্ড করতো তো বেঁচে যেত? খুব বুদ্ধিমান ছেলে ছিল, সমস্ত বুদ্ধি লাগাতো ফৌজি হওয়ার জন্য। এসব প্রেম ট্রেম করার সময় কোথায় পেল? স্যার নৃশংসভাবে খুন করা হয়েছে, ওদের জাতের গর্ব ছিল স্যার। জাত এখনো বেঁচে আছে, আর যদি খুব লাফাই না তো এত পোস্টমর্টম করতে হবে যে মর্গেও আর কোনো জায়গা থাকবে না। এই শুকনো খটখটে জায়গাটার মধ্যে দিয়ে না রক্তগঙ্গা বইবে। ছেলেটার পরিবারকে বডি ফেরত দিয়ে দাও, ওরা শেষকৃত্য করবে খন ফটাফট, কোনো ড্রামা না করে। কেসটা বেশ ভোগাবে। কেস তৈরি হলো না তো চলবে কি করে? আমরা চেষ্টা করেছি, জিজ্ঞাসাবাদ করেছি গ্রামে, কিন্তু কেউ রঙ্গনাথের লোকেদের বা আত্মীয়দের গৌরবের সঙ্গে দেখেনি। আপনি ওই বাদলকে জিজ্ঞাসাবাদ করেছেন যে ওকে প্রথম দেখেছিল? আপনি ভিকটিমের পরিবারের সাথে কথাবার্তা বলেছেন? আপনি রঙ্গনাথের মেয়ে প্রাচীর সাথে কথা বলেছেন যে কিনা ভিকটিম গৌরবের সাথে স্কুলে কথাবার্তা বলতো? আপনি সেই সব মানুষের সাথেই কথা বলেছেন যারা নিজেদের সুরক্ষিত রাখার জন্য মুখ বন্ধ করে রেখেছে। আপনার ভয়টা লাগে না নাকি মিশ্রবাবু? প্রাণের ভয় নেই আপনার? আপনি আমাকে হুমকি দিচ্ছেন না তো? না না, একদম না। বন্ধুত্বের খাতিরে একটা ওয়ার্নিং দিচ্ছি, সাবধান করছি। এখানের বাতাস ও জাতপাত মানে গভীর নিঃশ্বাস নিলেও মরতে হতে পারে। ওটা যখন হবে তখন দেখা যাবে। আপাতত আপনি গৌরবের খুনিদের গ্রেপ্তার করুন। আমি তো বললাম তদন্ত করতে সময় লাগবে। গৌরবেরও শেষকৃত্য করতে সময় লাগবে, কিন্তু একবার প্রাচীর সাথে কথা বলে দেখুন, দেখুন কেস কত তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। যদি 1 ঘন্টার মধ্যে অভিযুক্ত অ্যারেস্ট না হয়, আমরা গৌরবের বডিকে এই পুলিশ স্টেশনের বাইরে নিয়ে আসব, আর ততক্ষণই বসে থাকবো যতক্ষণ না পর্যন্ত অপরাধী গ্রেপ্তার হচ্ছে। করেছিস আমার উপর? কেন, আমি তোকে থাপ্পড় মেরেছি নাকি তোর হাত পা ভেঙে দিয়েছি? ওই ছেলেটার নচ্ছাড় ছিল, খারাপ ছিল, আর তুই সব জেনে শুনে এই ভুলটা করেছিলি, তাই না? ফলে কি হলো? এই কথাটা আমাদের পুরো সমাজে ছড়িয়ে গেছে, তোর বদনাম হয়েছে। এখন আমি যেটা বলছি সেটা শোন। কি বাবা? তোর সঙ্গে কথা বলতে পুলিশ আসবে, তোকে অনেক প্রশ্ন করবে, আর তুই সেটাই বলবি যেটা তোকে উকিল শিখিয়ে দেবে। একটা শব্দ এদিক নয় ওদিক নয়, নাহলে ওই গাছে তোকেও মেরে ঝুলিয়ে দেব। গৌরব আর প্রাচী তাদের একা না দেখা করার সিদ্ধান্তে অনড় ছিল।
সেই অভিশপ্ত দিন তারা দুজনই প্রাচীর বান্ধবী সুধার সঙ্গে সেই ক্লাসরুমে ছিল। প্রাচীর বান্ধবীর কাছ থেকে প্রাচীর মামাতো ভাই সুমিত গৌরব আর প্রাচীর ব্যাপারে জেনে গিয়েছিল। সে প্রাচীর ভাই মিলিন্দ আর বাবা রঙ্গনাথকে জানিয়ে দিয়েছিল। প্রাচী, যা তুই তো নিজের ক্লাসরুমে যা। চল প্রাচী। দাদা দাদা আমার কথা শোন। দাদা দাদা প্লিজ যা, বেরো এখান থেকে যা। প্রাচী চল আমার সাথে, চল প্রাচী। জাতের জয় হলো আর ভালোবাসার হার। অসম্মত সত্ত্বেও প্রাচী তার বাবার কথা শুনল আর গৌরবকে নিজের মন থেকে না হলেও কমসে কম নিজের স্মৃতি থেকে বের করে দিল আর পুলিশকে সেই বয়ানি দিল যা তার বাবা শুনতে চাইছিল আর পুলিশও। কিন্তু গৌরবের পরিবার আর স্বজাতির মানুষেরা জেদ ধরে বসেছিল। পুলিশের উপর চাপ বাড়তে থাকলো আর শেষ পর্যন্ত গৌরবের 5 জন খুনিকেই পুলিশ গ্রেফতার করল। মিশ্রাবাবু 5 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। এবার অন্তত সৎকারটা করে দিন গৌরবের। ওই 5 জন কি নিজেদের দোষ স্বীকার করেছে? হ্যাঁ। কি বলেছেন উনি? এসপি সাহেব ফোন করেছিল, এমনকি মিনিস্ট্রি লেভেল থেকেও ফোন এসেছিল। ওরা বলল যে আইন শৃঙ্খলাকে বশে রাখার জন্য জনস্বার্থে গ্রেপ্তার হয়ে যাও। আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, এটা ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি, ঠিক করেছেন। এতে কোনো সন্দেহ নেই যে আমি আর আমার লোকেরা ওই ছেলেটাকে খতম করে দিয়েছি। ঠিক আছে? ওই নিচু জাতের ছেলেটা আমার মেয়ের শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল, তাই রাগে অন্ধ হয়ে পরিবারের সম্মান রাখার জন্য আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমি ওকে শেষ করে দিয়েছি। প্রাচী কি বয়ান দেবে? দেবে, একেবারে ঠিকঠাক দেবে। আমার উকিল ওটা লিখছে, যেটা লেখা থাকবে সেটাই বলবে। সবকিছু সেট আছে। তো এবার থানা যাওয়া যাক। প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধেও অভিযোগ আছে যে উনিও স্কুলে যা কিছু ঘটেছিল সেটাকে উনি থামাননি আর ওনাকে গ্রেফতারেরও দাবি রয়েছে। ওনাকে এসব থেকে দূরে রাখুন। যা হয়েছে সেটা হয়েছে, এটাতে স্কুলের যেন কোনো বদনাম না হয়। এই স্কুলটা আমাদের জাতের ছেলে মেয়েদের জন্য তৈরি হয়েছে। এই স্কুলে ছোট জাতের ছেলে মেয়েদের অ্যাডমিশনের সুযোগ দিয়ে সব একবারে মাথায় চড়ে বসেছে, আমাদের কাঁধে কাঁধ মেলাচ্ছে। কে সহ্য করবে? প্রিন্সিপালকে গ্রেপ্তার করার জেদটা ছাড়ুন আর যত তাড়াতাড়ি সম্ভব বডিটাকে শ্মশানে নিয়ে চলুন। পচতে শুরু করে দিয়েছে। এই পচন কবে বন্ধ হবে স্যার? কবে? আমার ছেলে আমাকে কথা দিয়েছিল, যতদিন না ওর নিজের উদ্দেশ্য সফল হচ্ছে, স্বপ্ন পূরণ হচ্ছে, ততদিন ওই মেয়েটার সঙ্গে আলাদা দেখা করবে না। আর আমার ছেলে কথার খেলাপ করে না। আমার ছেলে ওর মেয়েটার সাথে কথা বলতো, তাই ওকে প্রাণে মেরে ফেলল। তাহলে মেয়েটাকে কেন মেরে ফেললো না ওরা? আপনাদের প্রশ্নের উত্তর নেই আমার কাছে। আমি শুধুমাত্র একজন আইনের রক্ষক, আইন তৈরি করি না। তাহলে সেই আইনটা কে বানাবে আর কে রক্ষা করবে সেই আইন, যেখানে আর কোনো ভেদাভেদের বাধা থাকবে না? এই যে আপনাদের আইন না, এতে আমাদের জন্মানোর সাথে সাথে আমাদের পিঠে ছোট জাতের ছাপ লাগিয়ে দেয়। সারা জীবন আমাদের একটাই পরিচয় যে আমরা খুব ছোট জাতের, আমরা মানুষ নই, আমরা অমানুষ। আপনারাই বলুন এইসবের মানেটা কি? একদিকে তো আমাদের রক্ষা করার জন্য আইন বানানো হয় আর অন্যদিকে অপরাধীদের ছেড়ে দেওয়া হয় আমাদের পিষে মারার জন্য। সেই দিনটা কবে আসবে স্যার, যেদিন আমাদের শুধু জাতের পরিচয় দিতে হবে না, কাউকে ভয় পেতে হবে না, কাউকে মারতে হবে না, আর কাউকে আমার ছেলের মতো প্রাণ হারাতে হবে না। জন্মের সাথে সাথে তাকে ছোট জাত বলা হবে না, তাকে মানুষ বলে স্বীকার করবে। কবে হবে? সব দোষীদের গ্রেফতার করা হলো উপযুক্ত আইপিসির ধারা অনুযায়ী।
আপাতত রঙ্গনাথ আর দিলকার জামিনে বাইরে রয়েছে। নিজের 18তম জন্মদিন থেকে মাত্র 16 দিন দূরে থাকা নাবালক সুমিতকে জুভেনাইল রিমান্ড হোমে পাঠিয়ে দেওয়া হলো। মেঘনা, গৌরবের মৃত্যু তার বাবা মা আর তার বোনের আশাকে শেষ করে দিয়েছিল। দোষীরা গ্রেফতার তো হয়েছে, কিন্তু তাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি পাওয়ার সম্ভাবনা কমে আসছে। আমাদের পুরুষতান্ত্রিক এই সমাজে সম্মান আর মর্যাদার পরিভাষা সবসময় বাড়ির মেয়েদের দিয়ে শুরু হয় আর তাদের দিয়ে শেষ হয়। আমরা মানি বা না মানি, জাতিবাদ আর সাম্প্রদায়িকতা আলাদা আলাদা মাত্রায় হলেও আমাদের সবার মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে আছে। আর এসবের সবচেয়ে বেশি লাভ হয় ক্ষমতার ঠিকাদারদের, যারা সবচেয়ে কম সময়ে জাতিবাদের মতো এরকম সামাজিক রোগকে উপড়ে ফেলার বদলে ভেদাভেদের এই পরিবেশকে জিইয়ে রেখে এই রোগকে আরো যন্ত্রণাদায়ক করে তোলে। ভোটের সঙ্গে টিআরপির এই খিদেও বৈষম্যমূলক ভাবনাকে আর এই ধরনের লোকেদের জেনে শুনে ছেড়ে দিতে সাহায্য করে। জাতিবাদকে শেষ করার জন্য আমাদের কাছে বা কারো কাছে কোনো কুইক ফিক্সড ফর্মুলা নেই। আর আমাদের এই ক্রাইম শো এর মাধ্যমে সংরক্ষণ নীতির মতো গুরুত্বপূর্ণ আর জটিল বিষয় নিয়ে ডিবেট করা হয়তো উচিত হবে না, কিন্তু অপরাধ আর খুনের মতো বিষয় নিয়ে কোনো ডিবেট হবে না। সামাজিক, আর্থিক, রাজনৈতিক বা ব্যক্তিগত ব্যাপার হোক, আমাদের দেশের সংবিধান বা আইন তাদের সঙ্গে লড়াই করার জন্য সম্পূর্ণ সক্ষম। যদি সবাই এভাবে আইনকে নিজের হাতে তুলে নিয়ে নিজেদের মতামতকে সবার সামনে রাখে, তাহলে একদিন কোনো বিচারকেই ধারা বানানোর জন্য হয়তো আর মানুষই বাঁচবে না। মহাত্মা গান্ধীর কথা অনুযায়ী an eye for an eye will make the world blind। এখন আমি অনুপ সোনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের দিন আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। কিন্তু মনে রাখবেন, আগামীকাল ক্রাইম পেট্রোল সতর্কের এপিসোড সিআইডি ঠিক পরে টেলিকাস্ট হবে। আবার দেখা হবে, ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।